ভাই, মনটা খুবই খারাপ। তার চেয়ে অনেক বেশি মেজাজ খারাপ। ভারতের কাছে বাংলাদেশ টেস্ট ম্যাচ হেরেছে। আমরা হারতেই পারি, ভারত আমাদের চেয়ে অনেক ভালো দল, তারা দেশের মাটিতে খেলছে, আমরা তো ম্যাচ হারতেই পারি। আমরা 2-0 ব্যবধানে সিরিজ হেরেছি, হারতেই পারি। এই হারে মন খারাপের জায়গাটা থাকবে, কিন্তু মেজাজ খারাপ হয়েছে যে বাংলাদেশের হারের ধরনে, বাংলাদেশের পারফরমেন্সের ধরনে, স্পেশালি বাংলাদেশের ব্যাটসম্যানদের ওই ব্যাটিং এর কারণে। যেই ব্যাটিং আমাদের ব্যাটসম্যানরা করেছেন এই ইনিংসে, এই টেস্টে, এই পুরো টেস্ট সিরিজ জুড়ে, সেটাকে শুধু খারাপ বললে খারাপের আসলে কিছুই বলা হয় না। বাজে, বিচ্ছিরি, জঘন্য, কুৎসিত, কদাকার, বিভৎস, যাচ্ছে তাই, ফালতু, আর কি কি শব্দ আছে আমি জানি না। আপনার কাছে যদি কোনো শব্দ থাকে এটার সঙ্গে আপনি অ্যাড করে নিতে পারেন, তাতেও কি আসলে বাংলাদেশের এই অদ্ভুত ভুতুরে ব্যাটিংটার ব্যাখ্যা কি পাওয়া যাবে? হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে না, আমরা তো 98 রানের উন্নতি করেছি, আমরা তো একটা সেঞ্চুরির উন্নতি করেছি, তাহলে ভাই আমার কোনো কিছু বলার নেই। এই তৃপ্তির ঢেকুর আপনি তুলতে পারেন, এই তৃপ্তির ঢেকুর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তুলতে পারে, কোচরা তুলতে পারে, ব্যাটসম্যানরা তুলতে পারে, কিন্তু আসলে গিয়ে আমরা যে আসলে কোথায় দাঁড়িয়ে আছি, কত কত পিছিয়ে গেছে, এবং আমাদের ব্যাটিংটার যে আসলে আমরা কিরকম একটা ভঙ্গুর অবস্থায় আছি, তার একটা প্রামাণ্য দলিল ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজটা হয়ে থাকার কথা বলে আমার কাছে অন্তত মনে হয়। এখন 98 রানের উন্নতি কিংবা 1 সেঞ্চুরির উন্নতিটা আমি কেন বলছি সেই আলোচনাটা করছি। তার আগে ধরেন, যদি আমি আমাদের ব্যাটসম্যানদের দেখি, আপনি এই টেস্ট ইনিংসটার কথাই যদি চিন্তা করে দেখেন, এইখানটাতে আপনি দলের সবচেয়ে অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিম থেকে শুরু করে, দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত থেকে শুরু করে, আপনি দলের হয়ে যিনি হচ্ছে গিয়ে 50 করেছেন সেই সাদমান ইসলাম থেকে শুরু করে, যিনি প্রবাবলি লাস্ট টেস্ট ম্যাচ খেলছেন সেই সাকিব আল হাসান থেকে শুরু করে, এমনকি টেইলেন্ডার হাসান মাহমুদ পর্যন্ত আপনি কাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। আমাদের ক্রিকেটীয় সেন্স, আমাদের ব্যাটিং সেন্স, আমাদের গেম অ্যাওয়ারনেসের জায়গাটাতে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেইটা সেটা তো মানে এই ইনিংসটা দেখলে কি সেটা বোঝা যায় না? ধরেন হাসান মাহমুদের দায়িত্ব না বাংলাদেশ, আমি তাকে দিয়েই শুরু করি, আমি বলছি যে তার দায়িত্ব না বাংলাদেশকে ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে দেওয়ার, কিন্তু যখন ওই চতুর্থ দিন বিকালবেলা তাকে পাঠানো হয়েছে নাইট ওয়াচম্যান হিসাবে, তিনি তো ক্রিজে কামড়ে পড়ে থাকবেন। হ্যাঁ, সেইটা করার চেষ্টাতে তিনি আউট হলে তার কারো কোনো আপত্তির জায়গা ছিল না, থাকার কোনো কারণও নাই, কিন্তু তিনি ওই অবস্থাতে গিয়ে ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে যাবেন দিনের খেলার যখন বাকি মাত্র 5 মিনিট। এটা হয়, এবং এটা আমি একজন বোলারকে দিয়ে বোঝাচ্ছি এই কারণেই যে পুরো টিমটার মধ্যে আসলে এটা কি টিম রে ভাই, এই টিমটাতে আসলে কি কোচিং করানো হয়, কি বোঝানো হয়। আর যদি আপনি আমাদের ব্যাটসম্যানদের, আচ্ছা হাসান মাহমুদকে আমি সরিয়ে রাখলাম, আমাদের ব্যাটসম্যানদের সবগুলো ব্যাটসম্যানদের অবস্থা যদি আমরা দেখি, এইখানটাতে ধরেন আমি বলছিলাম যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি ওরকম একটা সিচুয়েশনে যখন বাংলাদেশ টেস্ট ম্যাচের পরাজয় এড়ানোর জন্য লড়ছে, তারা প্রাথমিক বিপর্যয় সামলে একটা পার্টনারশিপ হয়ে গেছে, 50+ রান হয়ে গেছে জুটিতে, ওই সময় ক্যাপ্টেন রিভার্স সুইপ খেলতে যায়, একজন বোলার বোলিং করতে আসলেন তার ভেরি ফার্স্ট ডেলিভারিতে। এটা কি ভাই টেস্ট ব্যাটিং? সাকিব আল হাসান, যিনি প্রবাবলি তার ক্যারিয়ারের লাস্ট টেস্ট ম্যাচ খেলতে নামছেন, খেলে মানে তিনি ওই সময় ওই পরিস্থিতিতে গিয়ে যখন আমাদের 3 রানে 3টা উইকেট পড়ে গিয়েছে, তখন তিনি মুখোমুখি দ্বিতীয় বলে বোলারের কাছে এরকম আলতো করে ক্যাচ তুলে দিবেন, ক্যাচ প্র্যাকটিস করে দিয়ে আউট হবেন। এটা কি ভাই টেস্ট ব্যাটিং? আমাদের অভিজ্ঞতম মুশফিকুর রহিম, তার ওই সময় আর কিছুই করণীয় ছিল না, বাংলাদেশের পরাজয় অবধারিত, সব ঠিক আছে, কিন্তু ওই যে এক্সটেন্ডেড সেশনের লাস্ট বল, ওই একটা বল খেললেই আমরা আসলে লাঞ্চে চলে যাব, না হয় আমাদের লাস্ট উইকেট পার্টনারশিপ, সেই পার্টনারশিপ তো আধা ঘন্টা ভাই টিকে আছে। সো সেই বলটাতে তিনি জাসপ্রীত বুমরাকে ওই রকম ভাবে বুম বুম শট খেলার চেষ্টা করবেন, ওই রকম ভাবে তেড়ে ফুড়ে মারার চেষ্টা করবেন। এটা কি ভাই টেস্ট ব্যাটিং? আমাদের সাদমান, যিনি হচ্ছে গিয়ে 50 করেছেন, 50 করার পরপরই ওই রকম ভাবে শরীরের অনেক বাইরের বলে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে সুন্দর করে একটা ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাবেন। এটা কি ভাই টেস্ট ব্যাটিং? মানে আমি বলছি যে টিমের হাইয়েস্ট স্কোরার থেকে শুরু করে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, অবসর নিচ্ছেন যে ক্রিকেটার, সর্বকালের সেরা আমাদের ক্রিকেটার, আমাদের হচ্ছে গিয়ে ইভেন টেইলেন্ডার পর্যন্ত, প্রত্যেকেরই তো একই অবস্থা, একই রকম অবস্থা আমাদের সবার, এবং সেই জায়গাটাতে এই ইনিংসটাও তো ব্যতিক্রম না। ব্যতিক্রম হলে আমরা ধরে নিতাম যে ঠিক আছে একটা ইনিংস ব্যতিক্রম, আমরা তো এই পুরো টেস্ট ম্যাচ জুড়ে, এই পুরো টেস্ট সিরিজ জুড়ে প্রত্যেকেরই আমাদের একই অবস্থা, মোটা দাগে। আমি যদি আমাদের প্রপার 8 জন ব্যাটসম্যানকে ধরে, হ্যাঁ আমি মেহেদী হাসান মিরাজকেও টেস্টে প্রপার ব্যাটসম্যান হিসেবেই দেখি, মানে প্রপার অলরাউন্ডার যেহেতু, সো এই 8 ব্যাটসম্যানের যদি আমরা একটা মানে খেরো খাতা যদি দেখি, তাদের কেউ কি পাস মার্ক পাওয়ার মতো, কেউ কি হচ্ছে গিয়ে মাথা উঁচু করে দেশে ফেরার মতো পারফরমেন্স কি একজনও করতে পেরেছেন?
ধরেন আমি ব্যাটিং অর্ডার ধরে যদি বলি, জাকির হাসান আমাদের ওপেনার, যিনি এই 2 টেস্টের 4 ইনিংস মিলিয়ে 50 রানও টোটাল করতে পারেননি, করেছেন মাত্র 46 রান, গড় 11। তার ওই 4টা ইনিংস হচ্ছে গিয়ে 3 রানের, 33 রানের, 0 রানের এবং 10 রানের। আরেক ওপেনার সাদমানের কথা তো বললামই, হ্যাঁ তিনি না হয়েছে কি একটা 50 করেছেন, তার টোটাল রানও 100 পেরিয়ে গিয়েছে, 111 রান তিনি করেছেন, তার এভারেজও হচ্ছে গিয়ে 27 এভারেজে তিনি ব্যাটিং করেছেন। কিন্তু ওইখানটাতে টোটাল রান তো ভাই মাত্র 111, আর এইখানটাতে এর বাইরে আরো এই 50 যে তিনি করেছেন, এর বাইরে এইখানেও ফার্স্ট ইনিংসে তিনি 24 করেছিলেন, ফার্স্ট টেস্টেও তার 35 রানের একটা ইনিংস রয়েছে, আরেকটা না হয় 2 রানের, তার মানে আরো 2টা ইনিংসে তিনি স্টার্ট পেয়েছিলেন। ইনফ্যাক্ট 50টা দলে 3টে ইনিংস স্টার্ট পেয়ে সেই ইনিংসগুলা বড় করতে পারেননি। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথা কি বলবেন? এই সিরিজে বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার তিনি, হাইয়েস্ট মানে আসলে 152 রান। এটা এমন কোনো মানে হাইয়েস্ট বলতে যেরকম বুঝেন বিষয়টা ওইরকম না, অ্যাভারেজ হচ্ছে গিয়ে তিনি 38 অ্যাভারেজে তার এই রানটা করেছেন, কিন্তু ইনিংস তার ওই একটা 82 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন প্রথম টেস্টে, ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন, কিন্তু এর বাইরের বাকি 3টে ইনিংসও তো তিনি স্টার্ট পেয়েছিলেন। 19 রান করেছেন, 20 রান করেছেন, 31 রান করেছেন, করে করে উইকেটগুলো তিনি বিলিয়ে দিয়ে এসেছেন। এইটা কি একটা রেসপন্সিবল ব্যাটসম্যানের, রেসপন্সিবল ক্যাপ্টেনের ব্যাটিং স্ট্যাট হতে পারে? হ্যাঁ, মমিনুল হক আমাদের সেঞ্চুরি করেছেন, আমাদের একমাত্র সেঞ্চুরিয়ান এই সিরিজটাতে, এবং প্রথম ইনিংসে তিনি যে সেঞ্চুরিটা এই টেস্টে করেছেন 107 রানের অপরাজিত, সেটা ফ্যান্টাস্টিক একটা নক, তার ক্যারিয়ারই প্রবাবলি মানে বেস্ট নক এইটা। কিন্তু বাকি 3 ইনিংস মিলিয়ে তিনি করেছেন আর মাত্র 15 রান, 2, 13, 0, এই হচ্ছে কি তার বাকি 3টা ইনিংস। 40 গড়ে তিনি ব্যাটিং করেছেন। মমিনুল হক কি খুব মানে প্রাউডলি দেশে ফিরতে পারবেন? মুশফিকুর রহিম আমাদের সেরা ব্যাটসম্যান, সেই মুশফিক টেস্টের এই যে এই ইনিংসে তো যে বললাম 37 রান করার পরে তিনি কিভাবে জাসপ্রীত বুমরার বলটাতে আউট হয়েছেন, টোটাল রান করেছেন মাত্র 69, 4টা ইনিংস খেলে মাত্র 69 রান করেছেন, গড় হচ্ছে গিয়ে 17। প্রাউড হওয়ার মতো কিছু। সাকিব আল হাসান লাস্ট টেস্ট ম্যাচ তার খেলতে নেমেছেন, সেইখানটাতে এই টেস্ট সিরিজে 4 ইনিংস মিলিয়ে তিনি তার রান হচ্ছে গিয়ে মাত্র 66, 16 করে তিনি রান করেছেন। এবং এই ইনিংসের কথাটা বললাম, এই টেস্টের ফার্স্ট ইনিংসেও কি বাইরে বেরিয়ে এসে তেরিফুরে মারতে গিয়ে তিনি আউট হয়ে যাননি 9 রান করে? তিনি কি ওই যে প্রথম টেস্টে 2টা ইনিংস 32 এবং 25 রানের ইনিংস খেলেছিলাম, আমাদের অনেকদিন পর মনে হচ্ছিল সাকিবের অ্যাসিওর্ড ব্যাটিং, সেইটার কি প্রতিফলন আমরা এই জায়গাটাতে দেখতে পেলাম? অ্যাসিওর্ড ব্যাটিং মানে বললাম তো 32 আর 25 রানের 2টা ইনিংস, টোটাল রান হচ্ছে গিয়ে 66, গড় হচ্ছে গিয়ে 16। এই হচ্ছে গিয়ে অবস্থাটা। আপনি লিটন দাসের কথা বলবেন, লিটন দাস আমাদের এইখানটাতে কি বলা চলে যে তিনি পাকিস্তানে এত ভালো খেলেন, এত দুর্দান্ত একটা সেঞ্চুরি করে আসলেন ভারতের বিপক্ষে এই সিরিজটাতে, তার উপরে আমাদের এত আশা ভরসা। তিনি তো টোটাল যে 4টা ইনিংস খেলেছেন, সেই 4টা ইনিংস খেলে করেছেন মাত্র 37 রান, তার গড় মাত্র 9, 22, 1, 13, 1, এই হচ্ছে গিয়ে তার 4টা ইনিংস। এবং এইখানটা তো হচ্ছে গিয়ে এই ম্যাচটা তো এই ইনিংসটা তো তিনি ওই যে জাদেজার বলটাতে, বাইরের বলটাতে, লাফিয়ে ওঠা বলটাতে আউট হয়ে গেলেন। প্রথম ইনিংসের কথা তো নিশ্চয়ই মনে আছে, যে স্টেপ আউট করে বাইরে বেরিয়ে মারতে গিয়ে মনে হচ্ছিল যে বাংলাদেশ তখন জয়ের জন্য খেলছে, ওইভাবে তিনি রোহিত শর্মার দুর্দান্ত একটা ক্যাচে পরিণত হয়ে আউট হয়ে গেলেন। মেহেদী হাসান মিরাজের কথা আপনি বলতে পারেন যে না ঠিক আছে মন্দের বেলা, এখন ভালো মানে কি 64 রান তিনি করেছেন। প্রথম টেস্টে একটা 27 রানের অপরাজিত ইনিংস ছিল, আর এইখানটা তো হচ্ছে গিয়ে তিনি কি বলা চলে যে প্রথম ইনিংসেও একটা 20 রানের ইনিংস খেলেছেন, সেখানেও একটা পার্টনারশিপ হয়েছিল। কিন্তু এই যে আমি 8 জন ব্যাটসম্যানের কথা বললাম, কারো পারফরমেন্স কি আসলে পাতে তোলার মতো? বাংলাদেশে টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের 8 জন ব্যাটসম্যান জাকির, সাদমান, শান্ত, মমিনুল, মুশফিক, সাকিব, লিটন, মিরাজ, তাদের রান যথাক্রমে 46, 111, 152, 122, 69, 66, 37, 64। তাদের গড় যথাক্রমে 11, 27, 38, 40, 17, 16, 9, 21। এইরকম ব্যাটিং লইয়া আমরা কি করিব বলেন তো দেখি? এখন আপনি ওই যে শুরুতে বলছিলাম যে না আমরা তো উন্নতি করেছি, আমরা 98 রানের উন্নতি করেছি, একটা সেঞ্চুরি উন্নতি করেছি, সেটা আমি কি হিসাবে বলছি? 2019 সালে লাস্ট আমরা ভারত ট্যুর করেছিলাম টেস্ট সিরিজ খেলার জন্য, যেখানটাতে আমরা 2টো টেস্ট খেলেছিলাম। সেই 2 টেস্টের 4 ইনিংসটা আমাদের 4টা যে ইনিংস আমরা ব্যাটিং করেছিলাম, সেই ইনিংসগুলো ছিল হচ্ছে কি 149, 213, 106 এবং 195 রানের। আর এইবার যে আমরা টোটাল যে 4টা ইনিংস খেলাম 2 টেস্টের 4 ইনিংস, আমাদের 4টা ইনিংস হচ্ছে গিয়ে 150,
233, 234, 233 আর হচ্ছে গিয়ে লাস্ট ইনিংসে 146 রানে আমরা অল আউট হয়েছি। সো ওই 5 বছর আগে 2 টেস্টে 4 ইনিংস মিলে আমরা যেই রানটা করেছিলাম তার চেয়ে এইবার আমরা টোটাল আমাদের রান 98 রান আমরা বেশি করেছি। তখন আমরা 664 রান করেছিলাম, এখন আমরা 762 রান করেছি। ফলে আপনি এই তৃপ্তিটা রাখতে পারেন যে না ঠিক আছে, আমাদের তো এই উন্নতির জায়গাটা হয়েছে, আমরা তো এইখানটাতে হচ্ছে 98 রান বেশি করেছি। 1 সেঞ্চুরি কিভাবে উন্নতি হয়েছে, যে গতবারের ওই টেস্ট সিরিজে আমাদের 50 ছিল, পুরো টেস্ট সিরিজে আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে 2টা 50 মাত্র এসেছিল, 2টাই মুশফিক করেছেন। এইখানে আমাদের 2টা 50 রয়েছে, একটা শান্ত করেছেন, একটা সাদমান করেছেন, সঙ্গে তো আবার একটা সেঞ্চুরি আছে মুমিনুলের। এখন 5 বছর পরে এসে এগুলা বলে যদি আমরা উন্নতির জায়গা খুঁজি, বিষয়টা কি খুবই হাস্যকর হয়ে যায় না? ভীষণ রকম হাস্যকর হয়ে যায় না? এই টেস্ট সিরিজে বাংলাদেশ যে ব্যাটিংটা করেছে সেইটা আসলে কোনোভাবেই এটা টেস্ট ব্যাটিং না, এই ইনিংসে তো না বটেই। আমাদের ভারতের ক্রেডিট আমি খাটো করছি না, ভারত দুর্দান্ত দল, তাদের বোলিং লাইন আপ অসাধারণ, কিন্তু তারপরেও তাদেরকে